আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। মারুফ হোসেন পেজ থেকে ইংলিশ ক্লাসে আজকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস করব ক্লাসিফিকেশন অফ ভার্বের উপরে, অর্থাৎ ফাইনিট ভার্ব এবং বিশেষ করে নন ফাইনিট ভার্ব, জেরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ, এগুলোর উপরে, অর্থাৎ যে যে জায়গাতে আমাদের একটু বেশি ভুল হয় বা কনফিউশন হয় যে অ্যান্সার কোনটা হবে, ওই জায়গাগুলোতে আমরা একটু বেশি আলোচনা করব। ভার্ব পুরোটাই আলোচনা করব, তার ভিতরে আমরা যতটুকু আর কি ইম্পর্টেন্ট সেগুলো আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। এখন আপনারা কারা কারা এখানে যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্ট করেন, এবং আপনারা আমার কথা ক্লিয়ারভাবে শুনতে পারছেন কি না একটু জানান। কে কে যুক্ত আছেন এবং আমার কথা ক্লিয়ার কি না সবাই একটু কমেন্ট করে জানান। সবাই একটু কমেন্ট করেন আমার কথা আপনারা শুনতে পারছেন কি না। সবাই একটু কমেন্ট করেন। গুড। হ্যাঁ, আমরা এখন শুরু করি। আবার আমাকে একটু কমেন্ট করে আপনারা সবাই বলেন যে আপনারা আমার কথা ক্লিয়ারভাবে শুনতে পারছেন কিনা। সবাই একটু কমেন্ট করেন। কোনো বাইরে কোনো সাউন্ড হচ্ছে কিনা বা কথা শোনা যাচ্ছে কিনা একটু সবাই বলেন। আজকে তো নেটওয়ার্কে ঝামেলা করতেছে। আমি একটু আগেও 9টা থেকে 10টা পর্যন্ত একটা ক্লাস নিয়েছি, সেখানে নেটওয়ার্কের খুব সমস্যা করেছে। এতদিন কোনো সমস্যা হয় না, আজকে সমস্যা হয় না। আজকে হঠাৎ করে আমার এই 9টা থেকে 10টা ক্লাসে কয়েকবার করে নেটওয়ার্কে প্রবলেম দেখা দিয়েছে, ওয়াইফাই কানেকশনটা। এখন আল্লাহ করতেছি যেন আপনাদের ক্লাসটা শেষ পর্যন্ত ভালোভাবে নিতে পারি, নেটওয়ার্কটা যেন কানেকশনটা ঠিকমতো থাকে। আল্লাহর কাছে সেটাই চাওয়া যায়, আপনাদের ক্লাসের সময় যেন আমার নেটওয়ার্কের কোনো সমস্যা না দেখা দেয় আর কি। আগের ক্লাসে আমি ভালোভাবে ক্লাসটা নিতে পারিনি। হ্যাঁ, তাহলে আমরা এখন ক্লাস শুরু করে দিই। আপনারা যারা আছেন একটু কমেন্ট করেন ক্লিয়ার কিনা। হ্যাঁ, তাহলে আমরা এখন শুরু করে দিই ইনশাল্লাহ। আজকে আমরা একটা জমজমাট ইংলিশ ক্লাসে করার চেষ্টা করব সবাই, যেন আমরা এই ক্লাসের মাধ্যম থেকে সবাই আমরা উপকৃত হতে পারি বা কিছু শিখতে পারি, ভালো কিছু শিখতে পারি। হ্যাঁ, এই আশা নিয়ে আমরা এখন ক্লাস শুরু করি। তাহলে ক্লাসিফিকেশন অফ ভার্ব আমরা দেখেন, আমরা এখানে অধিকাংশ যারা মারুফ স্যার পেজে যারা আছি বা এখন ক্লাসে যুক্ত হয়েছে, আমরা কিন্তু অধিকাংশই চাকরির পরীক্ষার স্টুডেন্ট। অর্থাৎ আপনি যদি বিসিএস বা ব্যাংক জব বা পিএসসির অধীনে কোনো নন ক্যাডার পোস্টে, এমনকি এখন কিন্তু 3য় শ্রেণী বা 4র্থ শ্রেণীর চাকরি পরীক্ষাও কিন্তু রিটেন হয়, এমসিকিউ আকারে না হয়ে শর্ট কোশ্চেন আকারে আসে। সেই ক্ষেত্রে এখন কিন্তু এমসিকিউর গুরুত্বটা প্রাইমারিতে ছাড়া কিন্তু শুধুমাত্র এমসিকিউ দিয়ে পরীক্ষা হওয়া সম্ভাবনা এখন খুব কম, কারণ 3য় 4র্থ শ্রেণীর প্রায় 80% পরীক্ষা রিটেন আকারে, শর্ট কোশ্চেন আকারে
রিটেন হয়। এজন্য আমাদের কিন্তু শুধু প্রিলির চিন্তা, এমসিকিউ চিন্তা করলে হবে না, আমাদেরকে সুদূর প্রসারী একটা চিন্তা করতে হবে। সেটা কি, আমাদের কিন্তু রিটেনের প্রিপারেশান অনুযায়ী কিন্তু আমাদের এখন থেকে পড়াটা শুরু করতে হবে। এখন আমাদের আজকে যে টপিকটা আমরা পড়ব সেটা হলো ভার্ব। এই ভার্বটা এত গুরুত্বপূর্ণ ইংলিশ গ্রামারের ভিতরে, যে ইংলিশ গ্রামারের সব থেকে গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডটা বা যে পার্টস অফ স্পিচটা, সেটার নাম হলো ভার্ব। ভার্ব ছাড়া কিন্তু কোনো সেন্টেন্স হবে না। যেমন আপনি যদি বলেন আই অ্যান্ড ইউ, দেখেন এটা কিন্তু কোনো বাক্য না। অথবা এই পাশে আপনি সাবজেক্ট দিলেন, এই পাশে একটা সাবজেক্ট দিলেন, এই পাশে আপনি বললেন মি অ্যান্ড হিম, দেখেন এই পাশে একটা অবজেক্টিভ ফর্ম, এই পাশে একটা অবজেক্টিভ ফর্ম দিলেন প্রোনাউনের। অথবা আপনি যদি এখানে বলেন রহিম অ্যান্ড করিম, রহিম অ্যান্ড কি করিম, দেখেন এইটাও কিন্তু শুধুমাত্র সাবজেক্ট বা অবজেক্ট, এটাও কিন্তু কোনো ভার্ব নাই। দেখেন একটা সাবজেক্ট বা একটা অবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হলে বা ওয়ার দ্বারা যুক্ত হলেও কিন্তু সেটা কোনো বাক্য হচ্ছে না। কিন্তু দেখেন একটা ভার্বের কত পাওয়ার, শুধুমাত্র একটা ভার্ব ওয়ার দিয়ে যুক্ত হয়েছে, ডু অর ডাই। দেখেন এটা অনেকবার পরীক্ষা এসেছে, ডু অর ডাই কোন ধরনের বাক্য, কম্পারেটিভ সেন্টেন্স বা যৌগিক বাক্য। তাহলে ডু অর ডাই শুধুমাত্র দুই পাশে দুটো ভার্ব থাকার জন্য কিন্তু এটা একটা সেন্টেন্স হয়েছে। কিন্তু বাকি যে 7টা পার্টস অফ স্পিচ আছে, আপনি অ্যান্ড অর বাট দ্বারা যুক্ত করেন, এর কোনো ভ্যালু নেই, কোনো দামও নেই, কিচ্ছু হবে না এটা দিয়ে। কিন্তু শুধুমাত্র দুটো ভার্ব আপনি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করার কারণেই কিন্তু কী হচ্ছে, সেটা একটা সেন্টেন্স হচ্ছে। তাহলে 7টা পার্টস অফ স্পিচের যে মূল্য নাই, ভার্বের কিন্তু তার থেকে অনেক গুণ মূল্য বা অনেক তার কি ভ্যালু আছে। তাহলে ভার্ব ছাড়া কিন্তু কোনো বাক্য লেখা যাবে না। আপনি সাবজেক্টের জায়গায় একটু ভুল করেন, অবজেক্টের জায়গায় একটু ভুল করেন, অথবা অ্যাডজেক্টিভ বা অন্য অন্য পার্টস অফ স্পিচের জায়গায় যদি আপনি একটু ভুল করেন, কোনো সমস্যা নেই। আপনি হয়তো 10 নম্বরের একটা প্যারাগ্রাফ লিখলেন, আপনি 6-7 বা 5 মিনিমাম পাবেন। কিন্তু আপনি যদি ভার্ব ফর্মটা ভুল করেন, আপনার কিন্তু টিচার 0 দিতে বাধ্য হবে, কারণ ভার্বের ফর্ম ভুল হয়েছে। বাকি 7টা পার্টস অফ স্পিচ আপনি যতই বাক্যে রংচং করে সুন্দর করে লেখেন, কোনো লাভ নাই। ভার্ব ভুল হয়েছেই তো আপনার ওই বাক্যটা পুরা ভুল, আপনি ওই প্যারাগ্রাফে 1 নম্বরও পাবেন না। দেখেন মুভ অর ডাই, তাহলে এইটাও কিন্তু একটা বাক্য। দেখেন মুভ মানে নড়াচড়া করো, ডাই মানে মারা যাও। হয় তুমি নড়াচড়া করো বা এখান থেকে সরে যাও, আমার সামনে থেকে তুমি সরো, না হলে মারা যাও। কথা বুঝছেন? তাহলে শুধুমাত্র ভার্ব দিয়ে কী হয়, বাক্য হয়। এখন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এতক্ষণ যে শুধুমাত্র ভার্ব দিয়ে কিন্তু একটা বাক্য হবে, এবং ভার্বের কতটুকু গুরুত্ব, ভার্ব যে আমরা পড়ব, কেন পড়ব, সেই গুরুত্বটা আপনাদেরকে বোঝালাম। তার মানে শুধু যে এমসিকিউর জন্য আমাদের কাছে ভার্ব ইম্পর্টেন্ট সেটা না, আমাদের কিন্তু রিটেন পরীক্ষার জন্য ভার্বটা খুব ইম্পর্টেন্ট। ধরেন আমার ভার্বের উপর থেকে এমসিকিউতে 2টা বা 3টা কোশ্চেন আসলো, আমি 2টা-3টা কোশ্চেন স্কিপ করলেও কিন্তু আমি পিলিতে টিকবো। কিন্তু রিটেনে যদি আপনি একটা বাক্য লিখেন, যতগুলো বাক্য আপনি লিখবেন, ওর ভিতরে যদি ভার্বের ফর্ম ভুল করছেন, আপনাকে টিচার 1 নাম্বারও দিবে না। এখানে কোনো দয়ার সুযোগ নেই যে দয়া করে 1 পেজ লিখছি 1 দিক, দিবে না। কিন্তু আপনি অন্য পার্টস অফ স্পিচ, নাউন প্রোনাউনে ভুল করেন, আপনাকে স্যার মিনিমাম 4-5 দিবে 10-এর ভিতরে, 2-1টা ভুল করলে। কিন্তু ভার্ব ভুল হলে কোনো নাম্বার হবে না। তাহলে ভার্বের গুরুত্ব এতটা বেশি। এবার আমরা মূল আলোচনায় যাই। এতক্ষণ আমরা ভার্ব কেন পড়বো সেই গুরুত্বটা আমি আপনাদেরকে বলেছি। তাহলে আপনারা আমার সঙ্গে থাকবেন, একটু কমেন্ট করবেন আপনারা শুনতে পারছেন কিনা, বুঝতে পারছেন কিনা। দেখেন আমরা শুরু করি ভার্ব। দেখেন ভার্বের সংজ্ঞা হলো, আমরা বলি ভার্ব মানে কি করা, কাজ করা, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় সেটাকে ভার্ব বলে। আমি যদি অফলাইনে আপনাদের সামনে থাকতাম, আমি যদি জিজ্ঞেস করতাম বলেন ভার্বের সংজ্ঞাটাকে, আপনারা সবাই একসঙ্গে বলে উঠতেন যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় সেটাকে ভার্ব বলা হয়। কিন্তু শুধুমাত্র কাজ করা বোঝাইলেই কিন্তু সেটা ভার্ব হবে তা না, কাজ করার বাইরেও কিন্তু ভার্ব হতে পারে। যেমন আমি যদি বলি আই অ্যাম এ স্টুডেন্ট, আমি যদি বলি শি লুকস, আই হ্যাভ এ কাউ,
দেখেন এই ওয়ার্ডটা দ্বারা কিন্তু কোনো কাজ করা বোঝাচ্ছে না। এই ওয়ার্ডটা, এই যে দুটো ভার্ব এখানে আছে, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা সাবজেক্ট, এটা ভার্ব, অর্থাৎ এইখানে যে অ্যাম এবং হ্যাভ দুটা ভার্ব আছে, এই দুটা ভার্ব দ্বারা কিন্তু কোনো কাজ করা বোঝাচ্ছে না। এই দুটা ভার্ব দ্বারা মিস করলাম, কি মিস করলেন? এই দুটা ভার্ব দ্বারা কিন্তু কারো কাজ করা বোঝাচ্ছে না। এই দ্বারা ভার্বটা বলা হচ্ছে হওয়া, এই ভার্বটা দ্বারা বোঝায় কি? হওয়া। আমি হই ছাত্র, আই এম স্টুডেন্ট, আমি হই ছাত্র, হ্যাঁ আমি ছাত্র, তার মানে এই আমি হই ছাত্রটা পুরো আমরা বলি না, আমি ছাত্র বলি বা আমি ডক্টর বলি, তার মানে এইটা বি ভার্বের কোনো অর্থ বাক্যে বলার প্রয়োজন হয় না, সেজন্য আমরা এটাকে হওয়া, অর্থাৎ বি ভার্বের কোনো অর্থ দরকার হয় না বাক্যে, এই জন্য আমরা এখানে হওয়া অর্থটা নিই না। শি ইজ এ গার্ল, এখানে সে বালিকা, সে হয় একজন বালিকা, এই হওয়া কথাটা এখানে বলার দরকার নাই, কারণ বি ভার্বের অর্থ বাক্যে বলাটা গুরুত্বপূর্ণ না। এরপরে দেখেন এই হওয়াটা ভার্ব, এখানে বলছে হ্যাভ মানে থাকা। আই হ্যাভ এ কাউ, আমার একটা কি আছে? আই হ্যাভ এ হবে কিন্তু আই হ্যাভ এ কাউ, আমার একটা কি আছে? গরু আছে। আই হ্যাভ এ পেন, আমার একটা কি আছে? একটা কলম আছে। তাহলে এই ওয়ার্ড দ্বারা কিন্তু হওয়া এবং থাকা বোঝাচ্ছে। এখন আপনারা যারা রিটেন পরীক্ষায় টিকবেন বিভার, হ্যাঁ ভাইবা পরীক্ষাতে আপনারা যাবেন, আপনাদের কিন্তু পরীক্ষার হলে, ভাইবা পরীক্ষার হলে যদি ইংলিশের কেউ হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাদের কোশ্চেন করার সম্ভাবনা আছে যে ভার্ব কাকে বলে। এখন সেক্ষেত্রে আপনি যদি শুধুমাত্র কাজ করা বোঝান, তাহলে কিন্তু পূর্ণাঙ্গ অর্থটা আসবে না, কারণ এই যে আই এম স্টুডেন্ট, এখানে কোনো কাজ করা বোঝাচ্ছে না। আমি একজন স্টুডেন্টকে করি, আই হ্যাভ এ কাউ বা পেন, আমি একটা কলম বা গরু করি, এরকম কোনো অর্থ কিন্তু হবে না। তাহলে আপনি যদি তখন বলেন যে ওর দ্বারা কাজ করা হয় এবং থাকা বোঝায় তাকে ভার্ব বলে, স্যার খুব সন্তুষ্ট হয়ে আপনার ভাইভাতের নাম্বারটা বাড়িয়ে দিবে, কারণ অধিকাংশ স্টুডেন্টরা কিন্তু শুধু কাজ করাটাকে বোঝাবে। কিন্তু শুধু কাজ করা বললে ভুল না, কিন্তু পুরাটা বললে কি হবে? আপনার পূর্ণাঙ্গ অর্থটা আসবে। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে যদিও ভার্বের আপনারা বলেন, আমি কয়েকটা বাক্য লিখি, আপনারা আমি আগে বলি, বাংলাদেশের 99% স্টুডেন্ট কিন্তু অবজেক্ট চিনে না, এমনকি ঢাকা মেডিকেল, বুয়েট, কুয়েট, হ্যাঁ স্টুডেন্টরাও কিন্তু, ঢাকা ভার্সিটির স্টুডেন্টরাও কিন্তু 99% স্টুডেন্ট অবজেক্ট চিনে না বাংলাদেশে, অথচ ভয়েস কিন্তু সবাই করছে। আমি 4-5টা বাক্য এখন লিখে কি বলতে হবে? হ্যাঁ বলবেন যে ওর দ্বারা কাজ করা, হওয়া এবং থাকা বোঝায় তাকে ভার্ব বলে, এটা বললে পূর্ণাঙ্গ অর্থটা আসবে এবং স্যার খুশি হবে শুনে। আমি কয়েকটা বাক্য লিখবো, আপনারা বলবেন যে এটা অবজেক্ট কি অবজেক্ট না। সবাই একটু কমেন্ট করবেন। দেখেন, আই ওয়ান্ট এ পেন, অথবা হিম অথবা হার। আই অ্যাম এ বয়। তারপরে লিখব শি লুকস বিউটিফুল, শি লুকস বিউটিফুল। উই আর ইন দ্য ক্লাস। খুব দ্রুত অ্যান্সার করবেন। অবজেক্ট হলে ও, আর অবজেক্টের বাইরে যদি অন্য কিছু হয় তাহলে সেইটার প্রথম লেটারটা বা প্রথম অ্যালফাবেটটা শুধু লিখে দেখাবেন। পুরোটা ওই যে অবজেক্ট ও বি জে সিটিআইবি পুরোটা লেখার কোনো দরকার নাই। তাহলে বলেন আই ওয়ান্ট, ওয়ান্টের পরে এই যে এ পেন হিম হার, এটাকে অবজেক্ট নাকি অবজেক্ট না? এ বয়টাকে অবজেক্ট নাকি অবজেক্ট হবে না? বিউটিফুলটাকে অবজেক্ট নাকি অবজেক্ট না? ইন দ্য ক্লাসটা কি অবজেক্ট নাকি অবজেক্ট না? একটু দ্রুত অ্যান্সার করেন তো সবাই, সবাই একটু দ্রুত অ্যান্সার করেন, সবাই একটু দ্রুত অ্যান্সার করেন। দেখে আপনারা অবজেক্ট চিনেন কি চিনেন না। এটা বেশিক্ষণ সময় নেওয়া যাবে না, 1 থেকে 2 মিনিটের ভিতরে সবাই একটু অ্যান্সার করেন। ভুল হলে কোনো সমস্যা নেই, ভুল হয়েও কে বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে অবজেক্ট। হ্যাঁ, তাহলে আপনি যদি জানেন তাহলে এর ভিতরে অবজেক্ট কোনটা আর অবজেক্ট না কোনটা সেটা আপনি একটু কমেন্টে বলেন যে কোনটা অবজেক্ট হবে কোনটা অবজেক্ট হবে না। সাইদুর রহমান বলছে হিম হার ও বি অবজেক্ট, আর এ বয় বিউটিফুল ইন দ্য ক্লাস পেন, এগুলো কি হবে? ভুল হলে কোনো সমস্যা নাই, কেউ বকা দিবে না, কেউ লজ্জা দিবে না। আপনারা অ্যান্সার করার চেষ্টা করবেন, সবাই সবাই একটু অ্যান্সার করবেন। আপনাদেরকে কেউ কিন্তু বলবে না যে কেন পারেন না, অতএব সবাই একটু অ্যান্সার করবেন, ভুল হলেও কোনো সমস্যা নাই। আমরা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করি।
সবাই একটু অ্যান্সার করি। এ পেন অবজেক্ট, বয় অবজেক্ট, এ পেন অবজেক্ট। হ্যাঁ, বয় পর্যন্ত আমরা পেয়েছি। বিউটিফুল ইন দ্য ক্লাস, এগুলো কি হতে পারে? বিউটিফুল অবজেক্ট। হ্যাঁ, নীলিমা আক্তার বলেছে বিউটিফুল অবজেক্ট। নূর হোসাইন জনি ভাইয়া বলছে এ বয় অবজেক্ট। তারপরে কি সুমি আপু বলছে এ বয় অবজেক্ট। এবার ইন দ্য ক্লাসটা কি দু একজন বলেন, তারপরে আমি বলা শুরু করি। একটু দ্রুত অ্যান্সার করবেন সবাই, ভুল হলেও সমস্যা নেই, একটু দ্রুত অ্যান্সার করবেন। আচ্ছা, আপনারা আর অ্যান্সার করতেছেন না, তার মানে হ্যাঁ দ্রুত। অবজেক্ট হবে পেন, বয়, বিউটিফুল, দ্য ক্লাস। তার মানে স্পর্শের তরি, যদিও ছদ্মনাম, প্রকৃত নামটা আমাদেরকে আপনি বলেন নাই। আপনি বলেছেন যে এগুলো সব অবজেক্ট হবে, সবগুলো কি হবে? অবজেক্ট হবে। স্পর্শের তরি আমাদেরকে বলেছে সবগুলো অবজেক্ট হবে। উম্মে আইমন বলছে ইন দ্য ক্লাস অ্যাডভার্ব হবে, বিউটিফুল অবজেক্ট হবে। প্রথম দুইটা অবজেক্ট, বিউটিফুল অ্যাডজেক্টিভ, ইন দ্য ক্লাস অ্যাডভার্ব। হ্যাঁ, এখন আপনারা কমেন্ট করতে থাকেন, আমি আপনাদেরকে বোঝানো শুরু করি। এখন দেখেন, আমি যদি আপনাদেরকে এখন জিজ্ঞেস করি যে একটা সেন্টেন্স, একটা সিনট্যাক্স, এটাকে বলা হয় সিনট্যাক্স। সিনট্যাক্স মানে হচ্ছে বাক্যের গঠন। সিনট্যাক্স মানে কি? বাক্যের গঠন। দেখেন এইখানে আপনারা সবাই বলবেন একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। একটা সেন্টেন্সের গঠন কি বলবেন? অ্যাসার্টিভ সেন্টেন্সের আপনারা বলবেন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কিন্তু না, এখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বলা যাবে না। এখানে বলতে হবে সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। কি বলতে হবে? সাবজেক্ট, ভার্বের পরে কি বলবেন? এক্সটেনশন। এক্সটেনশন মানে হলো অতিরিক্ত অংশ বা বাকি অংশ। এক্সটেনশন মানে কি? অতিরিক্ত অংশ বা বাকি অংশ। তাহলে এই এক্সটেনশনের পার্ট হচ্ছে তিনটা। এক্সটেনশন আপনারা এতদিন পড়েছেন বা চৌধুরী হুসাইনের বইতে ছিল সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। আপনারা কিন্তু এক্সটেনশন জিনিসটা কি এইটা আপনারা হয়তো অনেকে জানেন না, বা কেউ জানেনও কি না সেটা জানতেও পারেন, তবে অধিকাংশ স্টুডেন্ট আমি অফলাইনের ক্লাসে উত্তরটা পাইনি। সেটা এক্সটেনশন মানে কি এটা ওরা বোঝে না। এক্সটেনশন মানে হচ্ছে অবজেক্ট হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে, আর অ্যাডভার্ব হতে পারে। তার মানে একটা সেন্টেন্সে ভার্বের পরে অবজেক্টও থাকতে পারে, কমপ্লিমেন্টও থাকতে পারে, অ্যাডভার্বও থাকতে পারে। এখন কি থাকবে এটা কিন্তু আমরা নিশ্চিত না, এখন আমরা জানবো যে কোনটার নাম কি। তাহলে এই জন্যই তিনটা যে কোনোটা থাকতে পারে, অথবা একাধিক অবজেক্ট, অ্যাডভার্ব দুইটাও থাকতে পারে একসঙ্গে, কোনো সমস্যা নেই। তার মানে অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্ব তিনটা থাকে বলেই আমরা এখানে শুধু অবজেক্ট না বলে অ্যান্সার বলবো কমপ্লিমেন্ট। এখন তাহলে অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্ব। এবার আমরা আসি, দেখেন ইনডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট। হ্যাঁ, সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। হ্যাঁ, দেখেন আমরা ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করব। এবার আমি কিন্তু অ্যান্সার বলা শুরু করছি, কে কী অ্যান্সার বলেছেন একটু মিলিয়ে নেন, সঠিক হয়েছিল কিনা কারোর। দেখেন, ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর হিসেবে কোনো নাউন বা প্রোনাউনকে পাওয়া যায়, তাহলে ওই নাউন বা প্রোনাউনটাই হবে অবজেক্ট। আবার বলি, অবজেক্টের সংজ্ঞা কি? ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর হিসেবে কোনো নাউন বা প্রোনাউন পেলে ওই নাউন বা প্রোনাউনটা হবে কি? অবজেক্ট। দেখেন, আমি কি চাই? একটি কলম চাই। আমি কাকে চাই? আমি তাকে চাই। তার মানে এই নাউন এবং এই প্রোনাউন এই দুইটাই কি এখানে? অবজেক্ট। বুঝতে যদি পারেন, এবার আরেকটা কথা মনে রাখবেন, সেটা হলো সাবজেক্ট আর অবজেক্ট কিন্তু একই ব্যক্তিবস্তু হবে না, আলাদা হবে। দেখুন, আই আর এ পেন অথবা হিম হার, এই দুটো কিন্তু আলাদা ব্যক্তি বা বস্তু। তাহলে সাবজেক্টের জায়গায় যে থাকবে আর অবজেক্টের জায়গায় যে থাকবে সে কিন্তু কখনো একই ব্যক্তিবস্তু হতে পারবে না। কথা কি বুঝতে পেরেছেন? এইবার খেয়াল করেন, দেখেন আই আর এ বয়, এইটা আই দ্বারাও যাকে বুঝাচ্ছে এ বয় দ্বারাও কিন্তু, অর্থাৎ আই এর পরিচয় প্রদান করতেছে এ বয়, অর্থাৎ আইকে
এ বয় একজন বালক, তার মানে আই ওয়াজ এ বয়ও কিন্তু একই ব্যক্তিকে বোঝানো হচ্ছে, অর্থাৎ সাবজেক্টকে পরিচয় প্রদান করছে এই এ বয়, আর সাবজেক্টকে যে পরিচয় প্রদান করে সে কিন্তু কখনো অবজেক্ট হতে পারে না, সে হবে কমপ্লিমেন্ট, সে কী হবে কমপ্লিমেন্ট হবে। তাহলে এখানে এ বয়টা হবে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট অর্থ হচ্ছে পরিপূরক, কমপ্লিমেন্ট অর্থ হচ্ছে পরিপূরক, পরিপূরক। আর দেখেন শি লুকস বিউটিফুল, সে কি সুন্দরী। তাহলে এই যে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে বা সাবজেক্টকে পরিচয় প্রদান করছে, এর জন্য এটা কি হবে, এই বিউটিফুলটা অবজেক্ট হবে না, এই বিউটিফুলও হবে কমপ্লিমেন্ট। বিউটিফুলটা কি হবে কমপ্লিমেন্ট, তার মানে যে সুন্দরী বিউটিফুল কিন্তু সেই একই ব্যক্তিকে বোঝানো হচ্ছে। তাহলে আপনারা মনে রাখবেন যে কমপ্লিমেন্ট হতে পারে নাউন আর অ্যাডজেক্টিভ, কমপ্লিমেন্ট হতে পারে নাউন আর অ্যাডজেক্টিভ, আর অবজেক্ট হতে পারে নাউন আর প্রোনাউন। আর সাবজেক্ট আর কমপ্লিমেন্ট সবসময় একই ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, অর্থাৎ একটা আরেকটার পরিপূরক হবে। এরপরে দেখেন উই আর ইন দ্য ক্লাস, আমি কি, আমি কাকে, উত্তর কিন্তু পাওয়া যায় না। যদি বলা হয় উই আর ইন দ্য ক্লাস, আমরা এখন কোথায়, আমরা এখন ক্লাসে, তাহলে যদি ভার্বকে কোথায়, কিভাবে, কখন, কেন, কতবার, কোন শর্তে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় অ্যাডভার্ব। আবার বলি, ভার্বকে কোথায়, কখন, কেন, কিভাবে, কতবার, কোন শর্তে, এগুলো ধরে প্রশ্ন করলে কি পাওয়া যাবে, অ্যাডভার্ব পাওয়া যাবে। দেখেন তাহলে এটা হবে আমরা এখন কোথায়, ক্লাসে, তাহলে এটা একটা অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব কি ফ্রেজ। তাহলে এক্সটেনশন মানে অবজেক্ট কমপ্লিমেন্ট অ্যাডভার্ব। তাহলে আমরা কোনটা সাবজেক্ট, সাবজেক্ট তো আমরা চিনি, কোনটা অবজেক্ট, কোনটা কমপ্লিমেন্ট, কোনটা অ্যাডভার্ব আবার শিখলাম। আমি 2 মিনিটে রিপিট করবো, আবার একটু শোনেন সবাই খেয়াল করে। সেটা হলো ভার্ব, একটা সেন্টেন্স পাওয়ার পরে আমরা ভার্বটা খুঁজবো, ভার্বটা খুঁজে ভার্বকে প্রশ্ন করব কি অথবা কাকে দিয়ে। যদি আপনি উত্তরটা পেয়ে যান তখন সেই উত্তরটা হবে নাউন অথবা প্রোনাউনের যে কোনো একটা, এবং ওইটার নাম হবে অবজেক্ট। তাহলে কী বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে সেটা কি হবে, অবজেক্ট হবে। এবং সাবজেক্ট আর অবজেক্ট কিন্তু আলাদা ব্যক্তিবস্তু হবে, কখনোই একই ব্যক্তিবস্তু হতে পারবে না। আর যদি একই ব্যক্তিবস্তু হয়ে যায় তখন সেটার অবজেক্ট থাকবে না, সেটা হবে কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্ট হতে পারে নাউন আর অ্যাডজেক্টিভ, দুইটা পার্টস অফ স্পিচ। আর কমপ্লিমেন্টও না, অবজেক্টও না। সেক্ষেত্রে আমরা কোথায়, কিভাবে, কখন, কেন, কতবার, কোন শর্তে, এগুলো দ্বারা যদি প্রশ্ন করে উত্তর পাই তাহলে সেটার নাম হবে অ্যাডভার্ব। এখন সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে যে ভার্বটা বসে সেই ভার্বটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। সেই ভার্বটার নাম কি, ট্রানজিটিভ ভার্ব। আমরা সবাই জানি যে ভার্বের অবজেক্ট থাকে তাকে কি বলা হয়, ট্রানজিটিভ ভার্ব। যে ভার্বের অবজেক্ট থাকে তাকে কি বলা হয়, ট্রানজিটিভ ভার্ব। তার মানে এই ওয়ানটা এখানে একটা ট্রানজিটিভ ভার্ব। ওয়ানটা এখানে কোন ধরনের ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, সংক্ষেপে টিভি। এইবার আই অ্যাম এ বয়, এই যে আমি আর বয় এর ভিতরে একটা লিঙ্ক বা সংযোগ করছে, দুইটার ভিতরে একটা সম্পর্ক তৈরি করছে না, যে একটা আরেকটার পরিচয় প্রদান করছে, অর্থাৎ সাবজেক্টের পরিচয় দিচ্ছে, তাহলে এটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর এই যে অ্যাম ভার্বটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তাহলে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে যে ভার্বটা বসে তাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। সাবজেক্ট, হ্যাঁ গুড, এই যে হ্যাঁ রাশা, হ্যাঁ ঠিক আছে। সাবজেক্টের কমপ্লিমেন্টের মধ্যে যে ভার্বটা বসে তাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। এর আরেকটা নাম হচ্ছে কপুলেটিভ ভার্ব। দেখেন এরপরে এই যে লুকসটা, এই লুকসটাও কিন্তু এখানে একটা লিঙ্কিং ভার্ব। এবার আমরা যদি বলি আই কেম ফ্রম খুলনা, বলেন এই ফ্রম খুলনা, এটা কিন্তু অ্যাডভার্ব। আপনারা অনেকে মনে করবেন কি খুলনা, খুলনা এটা একটা নাউন, তার মানে ফ্রম খুলনা, আই কেম ফ্রম খুলনা, এই ফ্রম খুলনাটা নাউন হবে না। শুধুমাত্র খুলনা থাকলে এই খুলনাটা নাউন, কিন্তু ইন খুলনা অর্থাৎ খুলনার আগে যদি কোনো প্রিপোজিশন দেখেন, যেমন আই লিভ ইন খুলনা, এখানে কিন্তু এই ইন খুলনা একসঙ্গে কিন্তু কখনো নাউন বলা যাবে না, এটা অ্যাডভার্ব হবে। কারণ এটা খুলনা কিন্তু একটা জায়গাকে বোঝাচ্ছে যে আমি কোথায় বাস করি, খুলনাতে, আই লিভ ইন খুলনা। আবার যদি বলি আমি কোথা থেকে এসেছি, খুলনা থেকে এসেছি, তাহলে ফ্রম খুলনা একসাথে বললে অ্যাডভার্ব।
আর শুধুমাত্র যদি বলি খুলনা ইজ এ সিটি, খুলনা ইজ এ বিগ সিটি, হ্যাঁ, খুলনা ইজ মাই ফেভারিট সিটি, তখন সেটা হবে নাউন। তাহলে শুধুমাত্র খুলনা, হ্যাঁ, এবং এটা সাবজেক্টের জায়গায় বসুক, অবজেক্টের জায়গায় যেখানেই বসুক, এটা কি হবে, এটা হবে নাউন। কিন্তু যখন এর আগে একটা প্রিপোজিশন বসছে এবং ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেছে, তখন সেটার নাম হবে কি, অ্যাডভার্ব। হ্যাঁ, তাহলে আমরা এই বেসিক আলোচনাটা সবাই শুনলাম। এটা কিন্তু সিনট্যাক্স, এটা কিন্তু আমাদের সবারই জানা উচিত, কারণ আমাদের রিটেন পরীক্ষা দিতে গেলে আমাদের কিন্তু এই সাবজেক্ট বা অবজেক্ট চিনতে হবে। আর আমরা ভয়েস কিন্তু সবাই করছি, ভয়েস করতে করতে কিন্তু আমরা বুড়ো হয়ে গেছি, কিন্তু আমরা এখনও অবজেক্ট চিনি না। অবজেক্ট কিন্তু বাংলাদেশের 99% স্টুডেন্ট অবজেক্ট চিনে না, হয়তো ভয়েস সবাই করতে পারে। এখন আপনারা বলেন, আপনারা কি অবজেক্ট চিনবেন? সবাই একটু কমেন্ট করেন, যারা যারা আছেন সবাই একটু কমেন্ট করে বলেন, এখন কি আপনারা অবজেক্ট চিনবেন নাকি চিনবেন না? সবাই একটু কমেন্ট করে আমাকে জানান যে আপনারা অবজেক্ট চিনবেন নাকি চিনবেন না। সবাই একটু বলেন যে অবজেক্ট চিনবেন নাকি চিনবেন না, সবাই একটু কমেন্ট করেন। সবাই একটু কমেন্ট করে বলেন যে আপনারা কি অবজেক্ট চিনবেন নাকি চিনবেন না এখন থেকে। হ্যাঁ, চিনবো স্যার। সবাই কমেন্ট করতে হবে যে অবজেক্ট চিনবেন কি না, অবজেক্ট চিনবেন কি না। কারণ অবজেক্ট যদি সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট অ্যাডভার্ব যদি না চেনেন, তাহলে আপনি রিটেন লিখবেন কি করে। এখন আসেন আমরা মূল ভার্বের আলোচনায় চলে আসি। দেখেন, ভার্ব প্রধানত দুই প্রকার। আমি এতক্ষণ যেটা আলোচনা করলাম এটা সিনট্যাক্স, এটা বেসিক আলোচনা, এটা সবাই জানতে হবে। দেখেন, ভার্ব প্রধানত দুই প্রকার, একটা ফাইনিট ভার্ব আর একটা নন ফাইনিট ভার্ব। একটা ফাইনিট ভার্ব আর একটা কি নন ফাইনিট ভার্ব। তাহলে ভার্ব প্রধানত দুই প্রকার, একটা ফাইনিট ভার্ব আর একটা কি নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব অর্থ হলো সমাপিকা ক্রিয়া, আর নন ফাইনিট ভার্ব হলো অসমাপিকা ক্রিয়া। এখন আমাদের এই ফাইনিট ভার্ব অর্থ কি, নন ফাইনিট ভার্ব অর্থ কি, এটা কিন্তু কখনো পরীক্ষা আসবেও না। সংজ্ঞা কি, এটাও পরীক্ষায় আসবে না। আসবে নিচের কোনটি ফাইনিট ভার্ব অথবা নিচের ভার্বটি ফাইনিট ভার্ব নাকি নন ফাইনিট ভার্ব, এই ধরনের কোশ্চেন আসবে। আমি দেখাবো একটু পরে কোশ্চেনগুলো। তার আগে আমরা দেখি ফাইনিট ভার্বের আমরা যে সংজ্ঞাটা আমি আর লিখলাম না, মুখে বলে আপনারা শুনেন। সেটা হলো যে ভার্ব দ্বারা টেন্স চেনা যাবে, যে ভার্ব দ্বারা কী করা যাবে, টেন্স চেনা যাবে, এবং সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী যে ভার্বের রূপ পরিবর্তন হবে তাকে বলা হবে ফাইনিট ভার্ব। আবার বলি, যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় এবং সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী যে ভার্বের রূপ পরিবর্তন হয় তাকে বলা হবে কি, ফাইনিট ভার্ব। আর যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় না এবং সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী যে ভার্বের কোনো রূপ পরিবর্তন হয় না, সেটাকে বলা হয় কি, নন ফাইনিট ভার্ব। মারুফ বললো 300 স্টুডেন্ট অ্যাড হবে, কিন্তু 300 স্টুডেন্ট তো মোটা 27 জন। হ্যাঁ, এরপরে তাহলে যে ভার্ব দ্বারা টেন্স চেনা যাবে, সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী যে ভার্বের রূপ পরিবর্তন হবে সেটা কি, ফাইনাইট। আর যে ভার্ব থেকে টেন্স চেনা যাবে না এবং সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী যার কোনো রূপ পরিবর্তন হবে না, সেটা হবে নন ফাইনাইট ভার্ব। এখন আমরা একটু দেখি কোনটা। এখন দেখেন, ভার্বের মোট ফর্ম আছে কিন্তু 6টা। ভার্বের মোট ফর্ম হচ্ছে 6টা। যেমন বিবি দিয়ে আমরা বুঝাবো ভার্বের বেস ফর্ম, বিবি দিয়ে কি বুঝাবো, ভার্বের বেস ফর্ম। আর বি1 দিয়ে বুঝাবো ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন বেস ফর্ম হচ্ছে যে ফর্মটা মূল ফর্ম, অর্থাৎ যে ফর্ম থেকে বাকি ফর্মগুলো এসেছে সেটা কি, বেস ফর্ম। দেখেন, গো হচ্ছে বেস ফর্ম, গোজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এরপরে বলেন V2, এটা হলো ওয়েন্ট। V3, এটা হলো গন। V4, এটা হলো গোয়িং। V5, এটা হলো টু গো। অর্থাৎ এখানে ভার্বের মোট ফর্ম আমরা দেখলাম। আমরা সাধারণত জানি V1, V2, V3, কিন্তু বাকিগুলো আমরা একটা নাম, এই যে V4, V5 নামে
কোথাও কোনো বইতে বা শিটের নাম দেওয়া নাই, কিন্তু আমরা 6টা ভার্বকে নাম দিয়ে মনে রাখার জন্য আমরা V5 V4টা আমরা নিজেরাই লিখে দিলাম। তাহলে ভার্বের বেস ফর্ম হচ্ছে গো, এস বাই যোগ করলে সেটা প্রেজেন্ট ফর্ম হয়, V2 ওয়েন্ট, V3 আর গোয়িং আর টু গো, মোট 5টা ফর্ম। এখন 5টা ফর্মের ভিতরে নন ফাইনিট হলো এই 3টা। নন ফাইনিট ভার্ব কোন 3টা? এই 3টা। আর এই 3টা হলো ফাইনিট। তাহলে ভার্বের V3 ফর্ম, ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম এবং ভার্বের আগে যদি টু থাকে তাহলে সেই ফর্মটাকে হলো ভার্বের নন ফাইনিট ভার্ব। দেখেন এই 3টা হলো নন ফাইনিট ভার্ব, এই 3টা কি? নন ফাইনিট ভার্ব। অর্থাৎ এগুলো দ্বারা কিন্তু টেন্স জানা যাবে না, এবং সাবজেক্টের নাম্বার এবং পার্সন পরিবর্তন হলেও এই 3টা ভার্বের কোনো পরিবর্তন হবে না। এদিকে খেয়াল করেন, এই যে 3টা ভার্ব, এই 3টা কিন্তু ফাইনিট ভার্ব, কিন্তু ভার্বের বেস ফর্মটা সেন্টেন্সে কখনো কখনো নন ফাইনিটও হতে পারে, কিন্তু মূলত ফাইনিট ভার্ব বেশি হয়। আর এই 3টা অলওয়েজ নন ফাইনিট। কখনো V3 বা ভার্ব আইএনজি বা টু গো, টু প্লাস ভার্বের বেস ফর্ম, এই 3টা কিন্তু কখনো কি হবে না? ফাইনিট ভার্ব হবে না। একটা উদাহরণ আমি একটু দেখিয়ে আসি আপনাদের। দেখেন, উই লার্ন ইংলিশ টু গেট এ গুড জব। খেয়াল করেন, এইখানে ভার্ব আছে 2টা, এই সেন্টেন্সে ভার্ব আছে 2টা। উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি বা পড়ি, টু গেট এ গুড জব, একটা ভালো চাকরি পেতে। তাহলে তে শব্দটা যদি আসে, তাহলে সেখানে কিন্তু আমরা তে বা উদ্দেশ্য, তখন আমরা নন ফাইনিট ভার্ব ইউজ করি। তে বা উদ্দেশ্য এই 2টা কথা যদি আসে তাহলে আমরা ইনফিনিটিভ ইউজ করি। দেখেন, এখানে লার্ন একটা ভার্ব আর এখানে টু গেট একটা ভার্ব। এখন এইখানে খেয়াল করেন, এইখানে আমরা টেন্স চিনতেছি, কিন্তু এই লার্ন এটা একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা চিনছি আমরা কি দেখে? লার্ন দেখে। টু গেট দেখে কিন্তু আমরা এটা যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা কিন্তু আমরা চিনি নাই। তাহলে এখানে ফাইনিট ভার্ব কোনটা? লার্ন। আর নন ফাইনিট ভার্ব কোনটা? টু গেট। এখন আমি দ্বিতীয় কথা বলেছি কি, খেয়াল করেন, আমি বলেছি সেন্টেন্সের সাবজেক্ট এর নাম্বার এবং পার্সন যদি চেঞ্জ হয়ে যায় তাহলে যে ভার্বটা পরিবর্তন ঘটবে, যে ভার্বটার কিছুটা পরিবর্তন হবে, সেই ভার্বটা হবে ফাইনিট। আর যে ভার্বের কোনো ধরনের কোনো পরিবর্তন হবে না সেটা হবে নন ফাইনিট ভার্ব। তাহলে আমরা একটু খেয়াল করি। দেখেন, আমি এখানে উইন জায়গায় আমি দিলাম হি। বলেন, আমি যদি এখানে হিজ জায়গায় লার্ন বলি, হি লার্ন বলি, তাহলে কিন্তু আপনারা কখনো মেনে নেবেন না, কারণ হির পরে সবসময় ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। তাহলে হি কিন্তু হির পরে লার্ন না হয়ে কী হবে? লার্নস হবে। তাহলে এইখানে যখন উই ছিল তখন হয়েছিল লার্ন, সাবজেক্টের নাম্বার পার্সন পরিবর্তন হয়েছে, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়েছে। আগে ছিল ফার্স্ট পার্সন প্লুরাল, এখন হয়েছে কি? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বটা পরিবর্তন হয়েছে। আগে ছিল লার্ন, এখন হয়ে গেছে কি? লার্নস। তারপরে দেখেন, ইংলিশ টু গেট এ গুড জব, খেয়াল করেন, এইখানে টু গেটের এইখানে কিন্তু কখনো ইয়েস হবে না, কারণ এইখানে লার্নস হয়েছে, কিন্তু এইখানে টু গেটস কখনো বলা যাবে না, কারণ ভার্বের টুর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়। তাহলে এইটা কিন্তু কখনো আপনি এস বলবেন না। তার মানে দেখেন, আপনি যদি এখানে হি দেন, এখানে লার্নস হচ্ছে, আপনি সি দিলে এইখানে লার্নস হচ্ছে, আবার এখানে যদি আপনি দে দেন তাহলে এইখানে কিন্তু লার্ন হবে, তখন কিন্তু আবার লার্নস হচ্ছে না। দে দিলে তখন কিন্তু আবার লার্নস হচ্ছে না, লার্ন হচ্ছে। তাহলে সাবজেক্টের নাম্বার পার্সন পরিবর্তন হওয়ার জন্য এই লার্ন আর লার্নসের ভিতরে, অর্থাৎ বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের ভিতরে কিন্তু পরিবর্তনটা হচ্ছে। কিন্তু দেখেন, এই টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা কিন্তু কিয়ামত পর্যন্ত ওই টু প্লাস ভিয়ন টু গেট থাকবে, কখনো এর সঙ্গে কোনো বাড়তি কোনো বাড়বেও না, কোনো কিছু কমবেও না, সেক্ষেত্রে এটা অলওয়েজ নন ফাইনিট ভার্ব। এইভাবে দেখেন, গন, গোয়িং, এই দুটাও কখনো চেঞ্জ হবে না। আমি যদি বলি আই অ্যাম গোয়িং দেয়ার, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমি যদি বলি আই ওয়াজ গোয়িং দেয়ার, তখন কিন্তু এটা পাস্ট কন্টিনিউয়াস। তাহলে ওয়াজটা পরিবর্তন হচ্ছে, অ্যামটা পরিবর্তন হচ্ছে, কিন্তু গোয়িংয়ের কোনো পরিবর্তন নাই।
হ্যাঁ, আবার একটা বাক্য আমি বলি, আপনারা মুখে বললে আপনারা ধরতে পারতেছেন কিনা একটু বলবেন। এবার যদি আমি বলি আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি যদি বলি আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক, হ্যাঁ, বা আই ওয়াজ, হ্যাঁ, তখন তো হবে না আই হ্যাড ডান মাই কি হোমওয়ার্ক, তখন কিন্তু এটা আবার ফার্স্ট পারফেক্ট টেন্স হয়ে যাচ্ছে। যদিও ফার্স্ট পারফেক্ট টেন্সের সাথে কী হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে। ফার্স্ট পারফেক্ট টেন্সে দুইটা কাজের উল্লেখ থাকতে হয়। তাহলে হ্যাড ভার্বের ভিতরি ফর্ম থাকলে আমরা চিনব এটা ফার্স্ট পারফেক্ট, আর হ্যাভ হ্যাজ ভিতরি থাকলে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এখন আপনারা মনে রাখবেন, যদি দুইটা ভার্ব থাকে, দুইটা ভার্বের মধ্যে একটা যদি অক্সিলারি ভার্ব থাকে এবং একটা থাকে কি প্রিন্সিপাল ভার্ব, তখন অক্সিলারি ভার্বটা হবে ফাইনিট ভার্ব আর প্রিন্সিপাল ভার্বটা হবে নন ফাইনিট ভার্ব। তাহলে দুইটা ভার্বের মধ্যে যদি একটা হয় অক্সিলারি ভার্ব আর একটা হয় মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, তখন অক্সিলারি ভার্বটা হবে ফাইনিট ভার্ব, কারণ অক্সিলারি ভার্বটা কিন্তু পরিবর্তিত হয় সাবজেক্ট পরিবর্তন হলে। যেমন উইর পরে আর হয়, হির পরে ইজ হয়, শির পরে ইজ হয়, দের পরে আর হয়, ইউর পরে আর হয়, হ্যাঁ, আইর পরে ওয়াজ, হির পরে ওয়াজ, দের পরে ওয়ার। কিন্তু গোয়িং বা গন বা টু গো, এগুলো তিনটার কিন্তু কোনো চেঞ্জ হয় না। তাহলে একই সেন্টেন্সে যদি ভার্বের অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব দুইটাই থাকে, তখন আমরা কি করব, মেইন ভার্বটাকে নন ফাইনিট এবং অক্সিলারি ভার্বটাকে ফাইনিট ভার্ব অ্যান্সার করব। কথা কি বুঝতে পারছেন সবাই? এরা সকালের থেকে ওই সেই সন্ধ্যা 7:30টার দিকে ক্লাস করতে করতে ক্লান্ত হয়ে গেছে। চতুর্থ ক্লাসে এসে, হ্যাঁ, চতুর্থ ক্লাসে এসে এখন সবাই গেছে ক্লান্ত হয়ে, সবাই ঘুমিয়ে গেছে মনে হচ্ছে। মাত্র 20 জন, 20, 22, 23, 24 জন স্টুডেন্ট মাত্র ক্লাসে প্রেজেন্ট। সবাই একটু যুক্ত হয়ে যান দ্রুত। অন্তত 200 স্টুডেন্ট না হলে কি মজা হবে ক্লাস? সে সন্ধ্যা থেকে ক্লাস করতে করতে সবাই ক্লান্ত হয়ে যাচ্ছে। দেখেন এইবার তাহলে ফাইনিট ভার্ব নন ফাইনিট ভার্বটা আমরা শিখলাম। আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। এবার দেখেন, আমরা ফাইনিট ভার্বকে আবার দুই প্রকার। ফাইনিট ভার্ব কয় প্রকার? দুই প্রকার। ফাইনিট ভার্ব আবার দুই প্রকার, একটা হলো অক্সিলারি ভার্ব আর একটা প্রিন্সিপাল ভার্ব। ফাইনিট ভার্ব কয় প্রকার? দুই প্রকার, একটা অক্সিলারি আর একটা কি প্রিন্সিপাল। একটা অক্সিলারি ভার্ব আর একটা কোন ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। একটা কি ক্লাসে স্টুডেন্ট আসবে 200, 250, 300, 400, এই মাত্র 19, 20, 21, 22, 23 জন। হ্যাঁ, এটা কোনো স্টুডেন্টে গেল কই? সব ঘুমায় গেছে মনে হয় সন্ধ্যের থেকে ক্লাস করে। দেখেন অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি ভার্ব কোনগুলো? যে ভার্বগুলো প্রিন্সিপাল ভার্বকে সহযোগিতা করে, অর্থাৎ যে ভার্বের সেন্টেন্সে কোনো অর্থ থাকে না, সেই ভার্বটাকে বলা হবে অক্সিলারি ভার্ব। আর যে ভার্ব সেন্টেন্স গঠনে মুখ্য ভূমিকা পালন করে এবং যে ভার্বের সেন্টেন্সে অর্থ থাকে, তখন সেটাকে বলা হবে প্রিন্সিপাল ভার্ব। যেমন আমি যদি বলি আই অ্যাম গোয়িং দেয়ার, আই অ্যাম গোয়িং কি দেয়ার, দেখেন এইখানে আমি সেখানে যাইতেছি, আমি সেখানে কি যাইতেছি। এখন দেখেন যাইতেছি, গোয়িংয়ের অর্থ আমি, গোয়িং আর দেয়ার, আমি সেখানে যাইতেছি, এই তিনটার অর্থ কিন্তু আছে। এখানে কিন্তু অ্যামের কোনো অর্থটা নাই, এখানে কিন্তু অ্যামের কোনো অর্থ নাই। তার মানে অক্সিলারি ভার্বের সেন্টেন্সে কোনো অর্থ থাকে না। হ্যাঁ, এবার দেখেন আরেকটা বাক্য আমরা লিখি, সেটা হলো আই অ্যাম এ টিচার। আই অ্যাম এ কি টিচার, আমি একজন শিক্ষক। আমি কি একজন শিক্ষক। এখানে অ্যামের কিন্তু কোনো অর্থ নাই। যেমন আমি হই একজন শিক্ষক, এই কথাটা কিন্তু আমরা কখনো বলি না। আমি বলি আমি একজন শিক্ষক, আমি একজন বালক, আমি একজন টিচার, হ্যাঁ, আমি একজন বালিকা, হ্যাঁ, আমি একজন ডক্টর, আমি একজন লয়ার। তাহলে এখানে কিন্তু হই বলা নাই। তার মানে বি ভার্বের সেন্টেন্সে কিন্তু কোনো অর্থ থাকে না, বা অক্সিলারি ভার্বের সেন্টেন্সে কোনো অর্থ থাকে না। তখন মেইন ভার্বের অর্থ থাকে। এবং অক্সিলারি ভার্ব যদি সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে কাজও করে, তবেও কিন্তু এর কখনো কি হয় না, এর অর্থ হয় না। এখন অক্সিলারি ভার্ব কোনগুলো আমরা সবাই জানি, তারপরে আমরা একবার একটু লিখি।
দেখেন অক্সিলারি ভার্ব হচ্ছে আমরা দুই প্রকার শিখব, দুই প্রকার, বেশি আমাদের দরকার নেই। একটা হলো প্রাইমারি অক্সিলারি, একটা কি প্রাইমারি অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি হলো বি ভার্বগুলো। কোনগুলো? বি ভার্ব, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। প্রাইমারি অক্সিলারি কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এই বিটা হচ্ছে বেস ফর্ম, বিইআইএনজি, বিং। এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করতে গেলে আমাদের প্রয়োজন হয় বিং, আর পারফেক্ট টেন্সের প্যাসিভ করতে গেলে আমাদের প্রয়োজন হয় বিন। এম বি ভার্ব, গুড। দেখেন আমি যেটা বলি সেটা ভালো করে শোনেন। বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। এই যে বি ভার্বের এম, ইজ, আর এই তিনটা হলো প্রেজেন্ট ফর্ম। এম, ইজ, আর এই তিনটা হলো প্রেজেন্ট ফর্ম। ওয়াজ, ওয়ার এই দুইটা হলো ফার্স্ট ফর্ম, আর বিটা হলো বেস ফর্ম, আর এই দুইটা হলো প্যাসিভ। এই বিং হলো কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ, এই বি ডাবল এন বিন হলো পারফেক্ট টেন্সের প্যাসিভ করতে গেলে আমাদের দরকার হয়। তাহলে বি হলো বেস ফর্ম, এর থেকে এসেছে অ্যামিজার। এই অ্যামিজারটা হলো প্রেজেন্ট ফর্ম, আর বি ভার্বের পাস্ট ফর্ম হলো ওয়াজ, ওয়ার, আর বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। তাহলে এইটা হলো বি2, এটা হলো বি1, আর এই বিটা হলো বি মানে ভার্বের বেস ফর্ম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বি ভার্বের কোনটা কোন ফর্ম এটা কিন্তু আমাদের রিটেনে খুব প্রয়োজন হয়। তাহলে বিটা হচ্ছে বেস ফর্ম, আর বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যামিজার, আর বি ভার্বের পাস্ট ফর্ম হলো ওয়াজ, ওয়ার, আর বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভি3 হলো বি ডাবল ই এন, বিন। কথা বোঝা গেল কি না? এরপরে আসেন হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বগুলো কিন্তু প্রাইমারি অক্সিলারি ভার্ব, যেমন হ্যাভ হলো প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম, আর হ্যাজ হলো এর প্রেজেন্ট ফর্ম, আর হ্যাড হলো এটার ফার্স্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাভ, হ্যাড। এইটা ভি3 ফর্ম, এইটা আবার ভি2 ফর্মও এইটাই। তাহলে এইটা হচ্ছে বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, আর এইটা ভি2 বা ভি3 ফর্ম। কথা বুঝছেন কি না? এরপরে যদি এগুলো না থাকে তাহলে আমরা নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে আমাদের ডু ভার্বের সাহায্য নিতে। আলহামদুলিল্লাহ ভালোই লাগছে ভাইয়া। ভালো তো লাগতো আরও, কিন্তু আমার তো ভালো লাগতেছে না, কারণ এই প্রায় 1,10,000, হ্যাঁ 110কে স্টুডেন্টের ভিতরে মাত্র 24 জন 25 জন স্টুডেন্ট যদি ক্লাস করে তাহলে স্যারের মজা লাগে। মিনিমাম 250-300 স্টুডেন্ট থাকবে, ক্লাসটা করতে গেলে সেই রকম একটা জোশ চলে আসবে। টিচারেরও ভালো লাগবে, স্টুডেন্টেরও ভালো লাগবে। কয়েকজন 20 জন স্টুডেন্ট, মনে কোনো মজাই পাচ্ছি না আমি। 250-300 স্টুডেন্ট জয়েন করুক, দেখবেন যে কী চমৎকার একটা ক্লাস হয়। এত কম স্টুডেন্ট ক্লাস করলে হবে? তাড়াতাড়ি যুক্ত হন, সবাই একটু শেয়ার করেন, দ্রুত শেয়ার করেন ক্লাসগুলো, সবাই যুক্ত হয়ে যাক। স্টুডেন্ট বেশি না থাকলে এই কয়জন স্টুডেন্ট স্যার মজা পায় না ক্লাস করে। আমি যত স্টুডেন্ট বেশি হবে তত আমার ভালো লাগবে। দেখেন এইগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি। তাহলে প্রাইমারি অক্সিলারি কোনগুলো? বি ভার্ব, হ্যাভ ভার্ব আর ডু ভার্ব, এগুলো কি প্রাইমারি অক্সিলারি। এবার আসেন, আমি বলেছিলাম অক্সিলারি ভার্ব আমরা দুই প্রকার শিখবো, এবার আরেক প্রকার শিখবো, সেটা হলো মোডাল অক্সিলারি। কি শিখবো? মোডাল অক্সিলারি। এত সুন্দর করে আমি একটা ক্লাস নেব মনে মনে ভাবছিলাম আজকে, কিন্তু স্টুডেন্টের উপস্থিতি দেখে মনটাই ভেঙে গেছে আমার। সবাই শেয়ার করেন, একটু স্টুডেন্টরা জয়েন্ট হোক। দেখেন মোডাল অক্সিলারি ভার্ব কোনগুলো? মোডাল অক্সিলারি ভার্বগুলো আমি একটু মুখে বলে দিই, লিখলে এখানে অনেকগুলো আছে, অনেক জায়গা লাগবে। দেখেন মোডাল অক্সিলারি ভার্ব কোনগুলো? ক্যান, প্রথম থেকে বলি, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ওথ টু, ইউজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, অ্যাম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু। এইগুলো এই যে বি ভার্ব বা হ্যাভ ভার্বের পরে যেগুলো আছে এগুলোকে মূলত পেরিফেস্টিক মোডাল অক্সিলারি বলে। কিন্তু আপনাদের ওই পেরিফেস্টিকটা শেখার দরকার নেই, ওই নামে এখনও পর্যন্ত পরীক্ষায় কোনো কোশ্চেন আসেনি। আপনারা এগুলো মোডাল অক্সিলারি ভার্বের ভিতরে কাউন্ট করবেন। এরপরে দেখেন হ্যাড বেটার, হ্যাড রেদার,
উড বেটার, উড রাদার, এগুলো কিন্তু মডাল অক্সিলারি ভার্ব। এরপরে আসছে বি গোয়িং টু বা গেট গট, হ্যাঁ, প্লাস হ্যাঁ বি গোয়িং টু গেট গট, হ্যাঁ বি গোয়িং টু। তাহলে এই যে বি গোয়িং টু অর্থাৎ অ্যাম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, আর গোয়িং টু, এগুলোও কিন্তু মডেল অক্সিলারি ভার্ব হিসেবে বাক্যে কাজ করে। আপনারা যদি দেখেন এগুলো আপনাদের কাছে কন্টিনিউয়াস টেন্স মনে হতে পারে। যেমন শি ইজ গোয়িং টু ওপেন এ শপ, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে প্রচুর পরিমাণে এসেছে, বিভিন্ন পরীক্ষায় এটা এসেছে। শি ইজ গোয়িং টু ওপেন এ শপ, এইটাকে সবাই বলে কন্টিনিউয়াস টেন্স, কিন্তু না, এই ইজ গোয়িং টুটা হলো একটা মডাল অক্সিলারি ভার্ব। এটাকে কিন্তু কখনো কন্টিনিউয়াস টেন্স, ইজ গোয়িং দেখেই কিন্তু কন্টিনিউয়াস বলবেন না। ইজ গোয়িং টু থাকলে এটা মডাল অক্সিলারি হিসেবে কাজ করে। এখন আমাদেরকে যেটা জানতে হবে, এইগুলা আজ আমি আমার স্টুডেন্টকে শিখিয়েছিলাম। গুড, সন্ধ্যা তারা, ক্যান, কুড। হ্যাঁ দেখেন, এখন মডাল অক্সিলারির প্রাইমারি অক্সিলারি থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন পরীক্ষায় আসে। তাহলে কি কোশ্চেন আসে আমাদেরকে সেটা এখন জানতে হবে। প্রচুর পরিমাণে কোশ্চেন এখান থেকে পরীক্ষায় আসে। যেমন প্রথম কথাটা মনে রাখবেন, প্রাইমারি অক্সিলারি ভার্ব, কিন্তু প্রাইমারি অক্সিলারি সংক্ষেপে লিখলাম, প্রাইমারি অক্সিলারি ভার্ব বাক্যে মেইন ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব ও অক্সিলারি ভার্ব দুটি হতে পারে। তার মানে আমি কথাটা কি বলছি দেখেন, প্রাইমারি অক্সিলারি ভার্ব কিন্তু বাক্যে মেইন ভার্ব হিসেবেও কাজ করতে পারে, আবার কি অক্সিলারি ভার্ব হিসেবেও কাজ করতে পারে। কিন্তু মোডাল অক্সিলারি ভার্ব সেন্টেন্সে শুধুমাত্র অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। তাহলে মোডাল অক্সিলারি ভার্ব কী করে? শুধুমাত্র সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। যেমন আমি আপনাদেরকে বলি, যেমন আমি যদি বলি আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, কি ওয়ার্ক। এখন আমি যদি বলি আই অ্যাম এ স্টুডেন্ট, দেখেন আমি এই দুটো বাক্য বললাম। এখন এদিকে সবাই একটু খেয়াল করেন, সেটা হলো আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক। এখানে এই যে মেইন ভার্ব কিন্তু ডুইং, তাহলে এটা কিন্তু অক্সিলারি ভার্ব, তাহলে এখানে অ্যামটা কিন্তু অক্সিলারি ভার্ব। কিন্তু পরের বাক্যে বলা হয়েছে এই স্টুডেন্টের আগে যে অ্যামটা আছে, এই অ্যামটা দ্বারা কিন্তু কোনো অক্সিলারি ভার্ব, যদিও এটা বি ভার্ব অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে, কিন্তু এই বাক্যে কিন্তু এটা মেইন ভার্ব, এই বাক্যে এটা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, আর এই বাক্যে এটা অক্সিলারি ভার্ব। তার মানে আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, এই অ্যামটা অক্সিলারি ভার্ব, আর আই অ্যাম স্টুডেন্ট এই বি ভার্বটা কিন্তু আর অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে নেই, এটা কিসের কাজ করছে? এটা মেইন ভার্ব হিসেবে কাজ করেছে। তার মানে বাক্যে যখন স্যার ব্যাংকের ফোকাস রাইটিংয়ের জন্য কোনো সাজেশন দেবেন স্যার? হ্যাঁ দিব, লাস্টের দিকে সাজেশন দেবো, আগে ক্লাসটা করি। দেখেন, যদি বি ভার্বটা সেন্টেন্সে থাকে এবং ওই সেন্টেন্সে আর কোনো মেইন ভার্ব না থাকে, তখন ওই বি ভার্বটাই সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে। যেমন এই আমটা এখন মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, আর আগের আই অ্যাম ডুইং এই আমটা হলো অক্সিলারি ভার্ব। এখন খেয়াল করেন, আমি বলেছি মোডাল অক্সিলারি ভার্ব সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে কাজ করতে পারে না, সে অলওয়েজ কী হবে? অক্সিলারি ভার্ব হবে। যেমন আই ক্যান দ্য ওয়ার্ক, কি ওয়ার্ক। আই মাস্ট দেয়ার। বলেন এই বাক্য দুটো কি সঠিক নাকি ভুল? আই ক্যান দ্য ওয়ার্ক, আই মাস্ট দেয়ার, বাক্য দুটো কি সঠিক নাকি ভুল? এই বাক্যে ক্যান আর এই বাক্যে মাস্ট মেইন ভার্ব হিসেবে কাজ করছে, এই দুটো কি সঠিক হবে না ভুল হবে বাক্য দুটো? দেখেন বাক্য দুটো কিন্তু অবশ্যই ভুল, কারণ ক্যান কিন্তু কখনো মেইন ভার্ব হতে পারে না, মাস্ট কখনো মেইন ভার্ব হতে পারে না, এরা শুধুমাত্র মোডাল অক্সিলারি ভার্বই হবে। তাহলে অবশ্যই
মোডাল অক্সিলারি ভার্বের পরে একটা ভার্বের বেস ফর্ম আমাদের লাগবে, অর্থাৎ মোডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের শুধুমাত্র কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। দেখেন আই মাস্ট গো, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আই মাস্ট গো দেয়ার। তাহলে এই যে ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। তাহলে আই ক্যান দ্য ওয়ার্ক কখনো হবে না, ক্যান কখনো মেইন ভার্ব হতে পারে না, আই ক্যান ডু দ্য ওয়ার্ক হবে। আর আই মাস্ট দেয়ার, এখানে মাস্ট কখনো মেইন ভার্ব হতে পারবে না, তার মানে আই মাস্ট গো, অর্থাৎ তোর পরে একটা ভার্বের বেস ফর্ম অবশ্যই থাকতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? মোডাল অক্সিলারি ভার্ব। এখন আমাদের পরীক্ষাতে অর্থাৎ 2010 সালে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, 2010 সালে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এক পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল, নিচের কোনটি অক্সিলারি ভার্ব ও মেইন ভার্ব দুইটাই হতে পারে? হ্যাঁ, সবাই কিন্তু অ্যান্সার করবেন। এটা 2010 সালে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পরীক্ষা এসেছিল, নিচের কোনটি অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব দুইটাই হিসেবে ইউজ হয়। 1 নম্বরে ছিল অ্যাম, 2 নম্বরে ছিল উড, 3 নম্বরে ছিল কুড, 4 নম্বরে ছিল মাইট। সবাই একটু অ্যান্সার করেন তো, এই 4টার ভিতরে অপশন কোনটা উত্তর হবে? নিচের কোনটি অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব দুইটাই হতে পারে? তাহলে অ্যাম, উড, কুড, মাইট কোনটা হতে পারে একটু সবাই বলেন। সবাই একটু দ্রুত অ্যান্সার করেন তো। এর ভিতরে অক্সিলারি ভার্ব হতে পারে, এর ভিতরে অক্সিলারি ভার্ব মেইন ভার্ব দুইটাই হিসেবে সেন্টেন্সে কাজ করতে পারে কোনটা? হ্যাঁ, মিরাজ উদ্দিন উত্তর দিয়েছে এ। সবাই একটু দ্রুত উত্তর দেন, সবাই একটু দ্রুত উত্তর দেন। গুড, হ্যাঁ সবাই অ্যান্সার সঠিক, সবার অ্যান্সার সঠিক হচ্ছে অ্যাম। এখন এরপরে খেয়াল করেন, সেটা হলো মোডাল অক্সিলারি ভার্ব সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে কাজ করতে পারে না, কিন্তু দুইটা মোডাল অক্সিলারি ভার্ব আছে যারা মেইন ভার্ব হতে পারে আবার অক্সিলারি ভার্বও হতে পারে। অর্থাৎ এই দুটা ভার্ব মোডাল অক্সিলারি ভার্ব হিসেবেও সেন্টেন্সে কাজ করে, আবার মেইন ভার্ব হিসেবেও কাজ করে। এই দুটা ভার্বকে বলা হয় সেমি মোডাল অক্সিলারি। এই দুটা ভার্বকে কী বলা হয়? সেমি মোডাল অক্সিলারি ভার্ব। এই দুটো ভার্বকে কী বলা হয়? সেমি মোডাল অক্সিলারি। অনেক বইতে আবার সেমি মোডাল অক্সিলারি 3টা করার বলে, সেটা হলো একটা ইউজ টু, একটা নিড এবং ডেয়ার। তাহলে নিড, ডেয়ার এবং ইউজ টু এই 3টাকে সেমি মোডাল বলে, কিন্তু মূলত সেমি মোডাল অক্সিলারি 2টাকে আমরা বলবো, সেটা হলো নিড এবং ডেয়ার। নিড এবং ডেয়ার এই দুটা মোডাল অক্সিলারি ভার্ব কিন্তু কখনো সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবেও কাজ করতে পারে, আবার কখনো অক্সিলারি ভার্ব হিসেবেও কিন্তু, অর্থাৎ মোডাল অক্সিলারি ভার্ব হিসেবেও কাজ করতে পারে। এর জন্য একে সেমি মোডাল অক্সিলারি বলা হয়। তাহলে সেমি মোডাল অক্সিলারি কোন দুটা? একটা হলো নিড আর একটা ডেয়ার। একে সেমি মোডাল কেন বলা হয়? কারণ এরা প্রিন্সিপাল ভার্ব হিসেবেও বাক্যে কাজ করতে পারে, আবার মোডাল অক্সিলারি ভার্ব হিসেবেও কাজ করতে পারে। এই দুইটা ভার্ব হিসেবে কাজ করার কারণেই এদেরকে সেমি মোডাল বলা হয়। কথা কি বুঝতে পেরেছেন? এখন দেখেন কখন এই দুটা মেইন ভার্ব আর কখন এই দুটো সেমি মোডাল বলা হবে, আমরা সেটা একটু আলোচনা করি। দেখেন স্টুডেন্টরা অ্যাড হচ্ছে না কেন? স্টুডেন্টরা অ্যাড নাই এই পর্যন্ত। আমি সর্বোচ্চ দেখলাম মনে হয় 30 জন। হ্যাঁ, সর্বোচ্চ আজকে স্টুডেন্ট দেখলাম 30 জন হয়েছে, তার ভিতরে আসে যায়। হ্যাঁ, সন্ধ্যা 7:30 ক্লাস করতে করতে সবাই ক্লান্ত হয়ে গেছে। দেখেন এখন নিড আর ডেয়ার কখন মোডাল আর কখন সেমি মোডাল হয় আমরা একটু দেখি সেটা। তাহলে নিড এবং ডেয়ার এই দুটা ভার্ব যদি নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ, নেগেটিভ প্লাস কি ইন্টারোগেটিভ, এই দুইটা বাক্যে ব্যবহৃত হয়, তখন এই ভার্ব দুটো হবে, তখন এই ভার্ব দুটো কী হবে? মোডাল অক্সিলারি। তখন এই ভার্ব দুটো হবে মোডাল অক্সিলারি। তখন এই ভার্ব দুটো কী হবে? মোডাল অক্সিলারি ভার্ব। খেয়াল করেন, আবার বলি, নিড এবং ডেয়ার এই দুটো ভার্ব যখন নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হবে, তখন এই ভার্ব দুটো হবে মোডাল অক্সিলারি ভার্ব। যেমন আমরা উদাহরণ দিই 2-1টা। দেখেন আমরা যদি বলি হাউ
ডেয়ার, হাউ ডেয়ার ইউ টাচ মি, হাউ ডেয়ার ইউ টাচ মি। যেমন লোকাল বাসে বা ঢাকা শহরে ভিড়ের ভিতরে গেলে, কোনো অনুষ্ঠানে গেলে অনেক সময় আমরা পাশের থেকে আপুদের সাউন্ড শুনতে পাই, হাউ ডেয়ার ইউ টাচ মি। তার মানে তুমি আমাকে কিভাবে টাচ করার সুযোগ পেলে বা টাচ করার সাহস, ডেয়ার মানে সাহস। তাহলে আপুদের কথা কি শোনা যায় লোকাল বাসে উঠলে, যে তুমি আমাকে কেন, হ্যাঁ স্যার খুব সুন্দর সহজ উপায় ভার্ব বোঝাচ্ছেন, অসংখ্য ধন্যবাদ ভাই। ভার্বের তো আর ভালো টেকনিক নাই, আরও কত গ্রামারের টেকনিক আছে। আজকে আমার ক্লাসের মনটা ভেঙে গেছে আপনাদের উপস্থিতি দেখে। আমি অন্তত ভেবেছিলাম সর্বনিম্ন 300 স্টুডেন্ট এই গ্রুপে আমি পাবো, কিন্তু 20-25 জন স্টুডেন্ট। আমি এটা ধারণা করেছিলাম যে সন্ধ্যা 7:30 ক্লাস করতে করতে, হ্যাঁ, আমার ভাই বোনরা ক্লান্ত হয়ে যাবে, লাস্টে রাত 10টার সময় ওরা ঘুমিয়ে পড়বে হয়তো ক্লান্ত হয়ে। কারণ আমার সেই ধারণাটা অনেকটাই, হ্যাঁ, বাস্তবায়িত হয়ে গেছে, মানে সত্য হয়ে গেছে। আমার ক্লাস নিতে হতো 8টার দিকে, তাহলে একটা জমজমাট ক্লাস হতো। ক্লাস এমন একটা টাইমে নিছে সবাই ক্লাস করতে করতে ক্লান্ত। দেখেন হাউ ডেয়ার ইউ কি টাচ মি, তাহলে দেখেন এইখানে কিন্তু এই ডেয়ারটা মোডাল অক্সিলারি ভার্ব। আর যদি ডেয়ারটা মোডাল অক্সিলারি ভার্ব হয় তাহলে অবশ্যই এরপর একটা ভার্বের বেস ফর্ম থাকতে হবে। এইখানে সেই ভার্বের বেস ফর্ম হচ্ছে টাচ, এখানে সেই ভার্বের বেস ফর্মটা কি টাচ। তাহলে এইটা ডেয়ারটা মোডাল অক্সিলারি, এই টাচটাকে মেইন ভার্ব। এরপর আসলে নিড দিয়ে একটা বাক্য লিখি, আই নিড নট গো দেয়ার। আই নিড নট কি বলেন, গো দেয়ার, আমি সেখানে যাইনি, আমার সেখানে যাওয়ার প্রয়োজন নাই, আমার সেখানে যাওয়ার প্রয়োজন নাই। তার মানে বলেন আসলেই টায়ার্ড। হ্যাঁ শফিক তুহিন, আমি কালকে মারুফ স্যারকে বলেছিলাম, কালকে রাত 11টার সময় ওনার সাথে আমার কথা হয়েছিল। আমি বললাম আপনি যে লাস্টে ইংলিশের ক্লাসটা দিচ্ছেন, ইংলিশ একটা গুরুত্বপূর্ণ একটা কঠিন একটা সাবজেক্ট, এই সাবজেক্টটার ক্লাস আপনি দিচ্ছেন রাত 10টায় এবং 7টার থেকে যদি ওরা ক্লাস হয় তাহলে 3 ঘন্টা ক্লাস করতে করতে ওদেরকে আর এনার্জি থাকবে। আমাকে মারুফ ভাই বললো কি যে আপনি খালি দেখেন আপনার ক্লাসে 300+ স্টুডেন্ট অ্যাড হবে। আমি সর্বোচ্চ 30 জন পেয়েছি, এখন আছে 27 জন। তাহলে আমি মানে 300+ স্টুডেন্ট হলে আমি যে কত ভালো লাগতো আমার। এখন তো খাওয়ার সময় এত রাত এই কম উপস্থিতি থাকবে না। রাতের জন্য ভাই আসলে স্টুডেন্ট কম না, স্টুডেন্ট কম কারণ হচ্ছে আপনারা পরপর 4টে ক্লাস একদিনে করা অভ্যস্ত না। একদিনে সর্বোচ্চ 2টা ক্লাস দেওয়া উচিত ছিল। এই 4টা ক্লাস একদিনই দিয়ে ইংলিশ ক্লাসে স্টুডেন্ট লাস্টে আসি নাই। আমার 8টার সময় ক্লাস নিতে হতো আজকে, তাহলে ক্লাসে জমজমাট হতো। দেখেন যা হোক যা হয়েছে, দেখেন এখানে নিড, আই নিড নট গো দেয়ার, তাহলে নিড নেগেটিভ, আমি বলেছি নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স। এইটা ছিল একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, দেখেন লাস্টে ইন্টারোগেটিভ সাইন আছে। আর এইটা একটা নেগেটিভ সেন্টেন্স, আমার সেখানে যাওয়ার প্রয়োজন নাই বা যাওয়ার প্রয়োজন হয়নি। তাহলে এই যে নেটটা, এই নিডটা কিন্তু একটা মোডাল অক্সিলারি ভার্ব। এই নিডটা কি মোডাল অক্সিলারি ভার্ব, আর এই গোটা এখানে ভার্বের বেস ফর্ম। কিন্তু আসলে এইটা কিন্তু দেখেন এখানে ভার্বের আগে কিন্তু কোনো কি নাই, ভার্বের সাথে কোনো এস বাই যুক্ত নেই। তাহলে এখানে মোডাল অক্সিলারি ভার্ব হবে এটা। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? জি ভাইয়া, ক্লাস টানা ক্লাসের কারণ আমি সেটা, আপনারা তো আজকে বলতেছেন, আমি কালকে রাত্রে প্রথম যখন দেখলাম যে পরপর 4 জনের ক্লাস পোস্টার দেওয়া, তখন আমি মারুফ স্যারকে বলেছিলাম যে লাস্টের ক্লাসে কি স্টুডেন্টরা থাকবে, বলল দেখেন থাকবে। তাহলে নিড আর ডেয়ারটা আমি বুঝিয়েছি। দেখেন এবার আমরা দেখব অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এটা ব্যবহৃত হয়, অর্থাৎ নিড আর ডেয়ার যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়, অথবা নিড আর ডেয়ারের পরে যদি ইনফিনিটিভ থাকে তাহলে এটা মেইন ভার্ব হবে। তাহলে নিড আর ডেয়ার এই ভার্ব দুটো যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয় অথবা এর পরে যদি কোনো কি থাকে ইনফিনিটিভ থাকে, তাহলে এটা সবসময় কী হবে, প্রিন্সিপাল ভার্ব হবে। দেখুন আই নিড এ কি বলেন, পেন, আই নিড এ পেন। অথবা দেখেন আই নিড টু গো দেয়ার। দেখেন এই যে দুটো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এবং দেখেন আমি বলেছি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হলে এবং এরপরে যদি কোনো ইনফিনিটিভ থাকে
তাহলে এরপরে ইনফিনিটিভ থাকলে এবং এটা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স ইউজ হয় তাহলে এই নিড দেয়ার তখন কি হবে, মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, এটা তখন কি হবে, প্রিন্সিপাল ভার্ব হবে। এই নিডটা কি হবে, প্রিন্সিপাল ভার্ব হবে। দেখেন প্রিন্সিপাল ভার্ব, আর এইটা কিন্তু নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কিন্তু সেন্টেন্সে থাকতেও পারে নাও থাকতে পারে। এখানে এই টু গোটা না দিলেও সমস্যা নেই, হ্যাঁ, এই টু গোটা কিন্তু এখানে মেইন না, মেইন হচ্ছে নিড। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ এরপরে যদি হ্যাঁ কম হলে ভালো হয়, বুঝতেও মজা লাগে, টানা চারটা ঠিক হয়নি দেওয়া ক্লাস। হ্যাঁ গুড, আমি কালকে বলেছিলাম কেন যে দিল। আর আমার ক্লাসটা আমি যদি বলতাম আমার 8টায় দেন তাহলে ক্লাসটা জমজমাট একটা ক্লাস হতো, কিন্তু হলো না ভাই। আজ মাফ করেন, আমিও টায়ার্ড। ওই দেখেন আমাদের সেই বস টিচার মারুফ স্যারও টায়ার্ড হয়ে গেছে। তাহলে আপনারা আর কী করবেন করেন, মারুফ স্যার নিজেই টায়ার্ড হয়ে গেছে। আমি 8টার সময় যদি ক্লাস নিতাম মিনিমাম 200-250 স্টুডেন্ট আমার কাছে থাকতো, একটা জমজমাট ক্লাস হতো। কিন্তু আপনারাও এখন ক্লাস করতে করতে টায়ার্ড মরার মতো হয়ে গেছেন। কমেন্ট করতে বললেও আপনাদের হাতে জোর নেই, মোবাইলে যে লিখবেন আপনাদের হাতে জোর নেই। আমি সেটা কালকেই ধারণা করেছিলাম, মারুফ স্যারকে বলেছিলাম ইংলিশ ক্লাসটা লাস্টে নেওয়াটা উচিত হয়নি কোনোভাবেই। ইংলিশ ক্লাসটা আগে দিলে স্টুডেন্ট থাকতো। আসেন এইবার আমরা ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্বটা একটু দেখি। আমি কয়েকটা ভার্ব এখানে লিখব। দেখেন পরীক্ষা এসেছে দ্য বয় রাইটস, দ্য বয় রাইটস এ লেটার। হ্যাঁ মারুফ স্যার আপনি যদি আমাদেরকে শুনতে পান তাহলে আপনারা একটু কমেন্টে বলেন আমরা ভার্বের গুরুত্বপূর্ণ যে ফাইনিট ভার্ব নন ফাইনিট ভার্বের যে জেরান পার্টিসিপলের যে গুরুত্বপূর্ণ ক্লাসটা, ওইটা কি আমরা আজকে ক্লাসে বুঝাবো নাকি আগামীকাল আবার একটা ক্লাস দিবেন? হ্যাঁ আমি কিন্তু নিতে পারবো, কারণ আজকের ক্লাসে আপনার এই অল্প স্টুডেন্টের উপস্থিতি বা এদের টায়ার্ড অবস্থায় কিন্তু এই ফ্রি ক্লাসে খুব বেশি উপকার হবে না। তার ভার্বের যে গুরুত্বপূর্ণ টপিক বা যে বিষয়গুলো আছে ওইগুলো কি তাহলে আগামী দিন আবার ভার্বের উপরে বাকি অংশের উপর একটা ক্লাস নিব কি না, আপনি তাহলে একটু কমেন্টে আমাদেরকে জানান। তাহলে কালকে একটা টাইম দেন এবং আগে পরে আর ক্লাস রেখে দিন না। হ্যাঁ তাহলে আমরা নন ফাইনিট ভার্বটা বা ভার্বের বাকি অংশটা কালকে আলোচনা করি। হ্যাঁ তাহলে আজকে আমি যেটা আজকে তাহলে আমি এই 10 মিনিটের জন্য ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্বটা আলোচনা করি এবং কালকে ক্লাসটা কখন হবে আমি আপনার সাথে ক্লাস শেষে কথা বলে ফাইনাল করব। এবং এর আগে অন্তত কোনো ক্লাসটা রাখবেন না, যেন আমার ভাই বোনেরা আমার ক্লাসটা একটু ভালো করে উপভোগ করতে পারে, সেই সুযোগটা আপনি আমাদেরকে অন্তত কালকে করে দেন। হ্যাঁ তাহলে কালকে ক্লাস হবে এবং কালকে আমরা ভার্বের আরও গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো যেমন জেরান পার্টিসিপল, এই বিষয়টা বাঙালি জাতির জন্য সমস্যা, সকল স্টুডেন্টের জন্য সমস্যা। আশা করি কালকে জেরান পার্টিসিপল ক্লাস করলে আপনাদের আর জেরান পার্টিসিপল নিয়ে কোনো সমস্যা হবে না, একবারে পানির মতো হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ বলতে হবে। তাহলে কালকে আমরা ক্লাস করব হয়তো 9টা বা 10টায়। বলেন আপনারা 9টায় দিলে ভালো হয় নাকি 10টায় দিলে ভালো হয়? আপনারা একটু কমেন্ট করেন যারা আছেন। ক্লাসটাকে 9টায় দিলে ভালো হয় না 10টায় দিলে আপনারা ক্লাস করবেন? অবশ্যই 9টায় 10টায় যেটাই আমার ক্লাস থাকুক, এর আগে আর কোনো ক্লাস থাকবে না কালকে, এটা আমি নিশ্চিত করব মারুফ স্যারের সাথে। আপনারা একটু বলেন যে কোন টাইমে দিলে ভালো হবে। আর আমরা শেষ করি, আমি যেটা লিখতেছিলাম এটা কিন্তু বিগত সালের সব কোশ্চেন নন ক্যাডার বিসিএস বিভিন্ন পরীক্ষা এসেছে প্রাইমারি নিবন্ধনে। দ্য বয় রাইটস এ লেটার, তারপর এসেছে মাদার লাভস মি, সব বিগত সালের কোশ্চেন। মাদার লাভস মি, তারপরে ফায়ার বার্নস, মাদার লাভস LUGH, এই লাভস মানে হাসা, এই লাভস মানে হলো হাসা। দেখেন এবার আসছে একটা পরীক্ষা একটা কোশ্চেন এসেছে, সেটা হলো হাফিং অ্যান্ড পাফিং উই অ্যারাইভড অ্যাট দ্য ক্লাসরুম।
এরপরে আরও একটু বাকি অংশ ছিল, ওইটাতে কোনো কোশ্চেন ছিল না। এখানে মার্কিং করা ছিল অ্যারাইভড, এইটা 43তম 41তম বিসিএসে এই কোশ্চেনটা এসেছে। 41তম বিসিএসের এই কোশ্চেনটা এসেছে, সেটা হলো হাফিং অ্যান্ড পাফিং উই অ্যারাইভড অ্যাট দ্য ক্লাসরুম। এই অ্যারাইভডটা কোন নাউন, এই কোন ভার্ব, ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব? তাহলে আমরা যে কোশ্চেনগুলো লিখলাম, আরও একটা কোশ্চেন আমরা লিখি, সেটা হলো ক্লাসরুমটা এখানে ছোট করে লিখি, ক্লাসরুম। এরপরে দেখেন উই দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি। হ্যাঁ, এই কয়টা বাক্য আমরা অ্যান্সার করে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করব। ইনশাল্লাহ আগামীকাল আমরা আবার শুরু করব। কিন্তু আজকে যে বেসিকটা আলোচনা করলাম, কালকে ওই বেসিকটা আবার আলোচনা করতে গেলে আবার ডাবল সময় নষ্ট হবে। আর ওদেরকে বেসিকটা না বুঝিয়ে যদি আমি সরাসরি জেরান্ড পার্টিসিপল বা অন্য ভার্বে চলে যাই, তাহলে ওরা ওইটা আবার ওদের কাছে একটু ধোঁয়াশা লাগবে, কারণ বেসিকটা আমরা আজকে আলোচনা করে ফেলেছি। মারুফ ভাই, আপনি বলেন আগামীকালের ক্লাস 8টায় দিবেন না 9টায় দেন? 8টায় দিলে বেশি আগে হয়ে যায়, অনেকে আবার চাকরি করে অফিস থেকে আসতে হয়, বিভিন্ন কাজে থাকে। 10টায় না হলে অন্তত 9টায় দেন। হ্যাঁ, 8টায় দেওয়া উচিত হবে না। যারা বিভিন্ন অফিস আদালতে কাজ করে বা প্রাইভেট প্রতিষ্ঠানে কাজ করে, চাকরি করে, ওদের আসতে সময় লাগবে। আচ্ছা, এই যে কয়েকটা বাক্য আমি লিখেছি বিগত সালে পরীক্ষায় আসা এই কোশ্চেনগুলো, এগুলো কোনটা ট্রানজিটিভ ভার্ব আর কোনটা ইনট্রানজিটিভ ভার্ব সেটা আমাদেরকে এখন বের করতে হবে। এখন আমি প্রথমে আপনাদেরকে বলেছি, যে ভার্বের অবজেক্ট থাকে সেই ভার্বকে কি বলা হয়? ট্রানজিটিভ ভার্ব বলা হয়। অর্থাৎ অবজেক্ট আছে, আমরা চিনব কী করে? ভার্বকে কী বা কাকে দ্বারা প্রশ্ন করব, ভার্বকে কী বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি আমরা উত্তর পাই, ওই উত্তরটা হবে অবজেক্ট। আর সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে যে ভার্বটা থাকে সেই ভার্বটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। দেখেন, তাহলে দ্য বয় রাইটস এ লেটার প্রশ্ন করেন, বালকটি কী লেখে? একটা চিঠি লেখে। কী দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছি, তাহলে এটা হবে অবজেক্ট, আর এইটা হবে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বকে সংক্ষেপে আমরা টিভি দিয়ে চিহ্নিত করব। তাহলে বালকটি কী লেখে? একটা চিঠি লেখে। তাহলে এই যে কী দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছি, উত্তরটা হয়েছে এ লেটার অবজেক্ট। কী লেখে? এ লেটার লেখে, এটা অবজেক্ট। আর লেখা অর্থাৎ এই ভার্ব, যে ভার্বটাকে প্রশ্ন করে উত্তর পেয়েছে ওটা হবে ট্রানজিটিভ ভার্ব। গুড। এরপর একটা আসেন, মাদার লাভস মি, মা ভালোবাসে। মা কি ভালোবাসে? উত্তর হয় না। মা কাকে ভালোবাসে? উত্তর পেয়ে গেছি। মাদার লাভস মি, মা কাকে ভালোবাসে? আমাকে ভালোবাসে। তাহলে এই মিটা হলো এখানে অবজেক্ট, মিটা কি? অবজেক্ট। আর এই ভার্বটাকে বলা হবে ট্রানজিটিভ ভার্ব। তার মানে যে ভার্বের অবজেক্ট আছে তাকে বলা হবে কি? ট্রানজিটিভ ভার্ব। কথা বোঝা গেছে নাকি বোঝা যায়নি একটু বলেন? হ্যাঁ হ্যাঁ স্যার, কাল নিন, আজ মাফ করেন। হ্যাঁ, আর 2-3 মিনিট শুধু এই লেখাগুলো বুঝিয়ে দিয়ে শেষ করবো। দেখেন, ফায়ার বার্নস, এই ফায়ার বার্নস। তাহলে যে ভার্বের পরে অবজেক্ট থাকে না তাকে কি বলা হয়? ইনট্রানজিটিভ ভার্ব। যে ভার্বের পরে অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে, আর যে ভার্বের পরে অবজেক্ট থাকে না তাকে কি বলা হয়? ইনট্রানজিটিভ ভার্ব। অথবা যে ভার্বের পরে অ্যাডভার্ব থাকে তাকেও ইনট্রানজিটিভ ভার্ব বলে। তাহলে আমি আবার বলি, যে ভার্বের পরে এই অ্যাডভার্ব আছে অথবা কিছু নাই, মানে ভার্বের পরে পুরো ফাঁকা, ওই ভার্বটা ইনট্রানজিটিভ ভার্ব। অথবা যদি ফাঁকা না থেকে অ্যাডভার্বও থাকে তাহলে ওইটা ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আসেন আমরা এবার খেয়াল করি, এটাও বিগত সালে কোশ্চেন। ফায়ার বার্নস, বলেন বার্নস ভার্বের পরে আর কিছু নাই, কিছু নাই, তার মানে এটা কি? ইনট্রানজিটিভ ভার্ব। বলেন মাদার লাভস, মা হাসে। মা কিভাবে হাসে? মা কি জোরে হাসে নাকি আস্তে হাসে না কি হাসে, কাকে হাসে? কিছু উত্তর নাই। তার মানে মাদার লাভস, মা হাসে। দেখেন শেষে ভার্ব, এরপরে কিছু নাই। তাহলে শেষে ভার্ব, এরপরে কিছু না থাকলে এটা ইনট্রানজিটিভ ভার্ব। শেষে ভার্ব, এরপরে যদি কোনো ওয়ার্ড না থাকে সেটা নিশ্চিতভাবে ইনট্রানজিটিভ ভার্ব আমরা অ্যান্সার করব। এরপরে আসেন 41তম বিসিএসের যে কোশ্চেনটা ছিল হাফিং অ্যান্ড পাফিং। মানে এরকম ধরেন আমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে 10টায়, সময় নেই, যানজটে পড়ছি, তখন কী করতে হয়? হাঁপাইতে এইরকম করতে করতে আমরা ক্লাসরুমের দরজার কাছে এসে স্যারে বললাম, স্যার আমার দেরি হয়ে গেছে, অনেক দৌড়ে আসছে, আপনি আমাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেন। এই যে হাফিং অ্যান্ড পাফিং অর্থ হচ্ছে হাঁপাতে হাঁপাতে উই অ্যারাইভড অ্যাট দ্য ক্লাসরুম, আমরা
ক্লাসরুমে প্রবেশ করেছিলাম। তাহলে বলেন অ্যারাইভড কোন ভার্ব, ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? এটা 41তম বিসিএসের কোশ্চেন ছিল। উই অ্যারাইভড, তাহলে আমরা এসেছিলাম বা পৌঁছেছিলাম। আমরা কোথায় পৌঁছেছিলাম? ক্লাসরুমে প্রবেশ করেছিলাম। আমরা কোথায় পৌঁছেছিলাম? ক্লাসরুমে পৌঁছেছিলাম। তাহলে এই কোথায়, কিভাবে, কখন, কেন, কোথায়, কিভাবে, কখন, কেন দ্বারা প্রশ্ন করে যদি আমরা উত্তর পাই, সেই উত্তরটা হয় অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব আগে যে ভার্বটা বসে সেটাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। তার মানে এই অ্যারাইভটাকে বলা হবে ইনট্রানজিটিভ ভার্ব। এটা 41তম বিসিএসের কোশ্চেন, আপনাদের রিপিট হতে পারে। শেষের কোশ্চেনটা দেখে আজকের মতো আমি আপনাদেরকে ছুটি দিব, কারণ আপনারা টায়ার্ড। হ্যাঁ, কলম ধরবেন বা আপনারা হাত দিয়ে ফোনে কিছু লিখবেন সেই শক্তি আপনাদের নাই। একটানা 4টা ক্লাস অনেক কঠিন হয়ে যায়। যখন আমরা স্কুল কলেজ ভার্সিটিতে পড়তাম তখন একটাই ছিল, কিন্তু এখন অনেক দিন পড়ালেখার বাইরে থাকার কারণে, ক্লাসের বাইরে থাকার কারণে আমাদের কিন্তু সেই এনার্জিটা নাই। তাহলে দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি, দরজাটি খুলে গিয়েছিল। ডোর ওপেন্ড, দরজাটি খুলে গিয়েছিল। দরজাটি কি খুলে গিয়েছিল? হয় না। দরজাটি কাকে খুলে গিয়েছিল? হয় না। তার মানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আপনি উত্তরটা পাবেন না। আপনি উত্তরটা পাচ্ছেন কি দিয়ে প্রশ্ন করলে? দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি। দরজাটা কিভাবে খুলে গিয়েছিল? অটোমেটিক্যালি, নিজে নিজে বা স্বয়ংক্রিয়ভাবে। এই যে আমার পাশে একটা দরজা দেখেন, এই যে দরজা, ধরেন আমি দরজাটা হাত দিয়ে টান দেইনি, দরজাটা হয়তো বাতাসে বা কোনো নিজের থেকে হালকা করে খুলে গেছে, স্বয়ংক্রিয়ভাবে খুলে গেছে। তাহলে দরজাটা কিভাবে খুলে গিয়েছিল? অটোমেটিক্যালি খুলে গিয়েছিল। তাহলে কিভাবে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে এটা হবে এই ভার্ব, অ্যাডভার্ব। আর সাবজেক্ট আর অ্যাডভার্বের মাঝে যে ভার্বটা বসে সেটাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। কোন ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট থাকে, ইনট্রানজিটিভ ভার্বের পরে কোনো অবজেক্ট থাকে না। কিছু না থাকতে পারে, আবার অ্যাডভার্বও থাকতে পারে। কিছু না থাকলেও ইনট্রানজিটিভ ভার্ব, অ্যাডভার্ব থাকলেও ইনট্রানজিটিভ ভার্ব, আর অবজেক্ট থাকলে ট্রানজিটিভ ভার্ব। আর যদি কমপ্লিমেন্ট থাকে তাহলে সেই ভার্বটা হবে লিঙ্কিং ভার্ব। এটা যে ভার্বের পরে কমপ্লিমেন্ট আছে সেই ভার্বটা কিন্তু লিঙ্কিং ভার্ব। তাহলে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, দোয়া করবেন আমার জন্য যেন কালকে আপনাদের ক্লাসটা তাহলে 9টায় দেওয়া হবে। 9টায় দিলেই ভালো হবে, 10টায় বেশি রাত হয়। আবার 8টায় দিলে অনেকের অফিসের থেকে আসতে দেরি হয়ে, মানে আরও দেরি করে ফেলবে। সেক্ষেত্রে 9টায় ক্লাস হবে। আশা করি কালকে 9টায় সবাই আপনারা ক্লাসে থাকবেন। আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ শরীরে আপনাদের ক্লাসটা নিতে পারি। আর কালকে ক্লাসে ইনশাল্লাহ সবাই যেন উপস্থিত থাকতে পারে সেই চেষ্টা আমরা করব। তাহলে আসসালামু আলাইকুম, আজকের মতো এখানেই।